খেয়াল করো ব্রডকাস্ট রেডিও, এইটার ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে? সবাই একটু স্ক্রিনে খেয়াল করো। 3 কিলো হার্টজ থেকে 3 300 থেকে গিগাহার্টজ। 300 হার্টজ, গিগাহার্টজ। রেডিও ফ্রিকোয়েন্সি যেটা, রেডিও ফ্রিকোয়েন্সিটা হলো 3 থেকে 300 কিলোহার্টজ। হ্যাঁ 3 কিলোহার্টজ ম্যাম। হ্যাঁ, রেডিও ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি বলি সেটা হলো 3 কিলোহার্টজ টু 300 গিগাহার্টজ। তার মধ্যে থেকে রেডিও ফ্রিকোয়েন্সি তোমাদেরকে যদি বলে হোয়াট ইজ দ্য রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ, সেটা হলো 3 কিলোহার্টজ টু 300 গিগাহার্টজ। তার ভিতরের থেকে 30 মেগাহার্টজ থেকে 1 গিগাহার্টজ ব্যবহার করা হয় ব্রডকাস্ট রেডিওতে। ক্লিয়ার? রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হলো 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। তার ভিতরে কতটুকু অংশ ব্রডকাস্ট রেডিওতে ব্যবহার করা হয়? 30 মেগাহার্টজ থেকে 1 গিগাহার্টজ ব্যবহার করা হয়। এবং সাধারণত কি কি কাজে ব্যবহার করা হয়? এফএম রেডিওতে ব্যবহার করা হয়, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভেরি হাই ফ্রিকোয়েন্সি টেলিভিশনে এই ফ্রিকোয়েন্সিগুলো ব্যবহার করা হয়। ব্রডকাস্ট রেডিও হলো অমনি ডিরেকশনাল। বলো একজন, অমনি ডিরেকশনাল মানে কি? যে কোনো একজন বলো অমনি ডিরেকশনাল মানে কি? প্রশ্ন জিজ্ঞাসা করার সাথে সাথে এত নিশ্চুপ হয়ে যাওয়া মনে হয় কানেকশন চলে গেছে। মিজান, মিজানুর রহমান। জি ম্যাম। কানেকশন আছে তো? তোমাকে পড়ার জন্য ডাকি নাই, কানেকশন আছে কি? ম্যাম আমার একটা ভুল হয়ে আসছে ম্যাম, এই স্ক্রিন মানে সব দিক দিয়ে ভুল হয়ে গেছে ম্যাম। সর্বমুখী ম্যাম, এটা সর্বজনীন সর্বমুখী বলা হয়। সব দিকেই, সব দিকেই কি হয়? মানে সব দিকেই ছড়িয়ে যায়, এরকম সবমুখী, সর্বমুখী। এটা তো তোমরা তাড়াতাড়ি করে এতক্ষণ চুপ করেছিলা, মোবাইলে হলো অর্থ দেখলা, এই জন্য বাংলাগুলোও ঠিক ওই রকমই হচ্ছে, যেরকম ওখানে বাংলা লেখা আছে ঠিক সেরকমই হচ্ছে। কিন্তু প্রথম হ্যাঁ, মোবাইলে দেখেই বলেছি, আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, অর্থটাতে বুঝতে পারতেছে। আর ইয়েটা হলো যে আমি তোমাদেরকে প্রথম 2-3টা ক্লাসেই বলছি, বারবার করে বলছি, ডিরেকশনাল হলো, খেয়াল করো এখন বললে মনে পড়বে যে বলছি কিনা। ডিরেকশনাল হলো যেটা পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন করে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলেই ট্রান্সমিট করে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলেই রিসিভ করে। কিন্তু অমনি ডিরেকশনাল এটা হলো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে না করে 360 ডিগ্রিতেই ট্রান্সমিট করে। 360 ডিগ্রি মানে পুরা চারিদিক থেকেই সিগন্যালকে রিসিভ করতে পারে, আবার চারিদিকেই সিগন্যালকে ট্রান্সমিট করতে পারে। এটা হলো অমনি ডিরেকশনাল যে কানেকশনটা। আর লাইন অফ সাইট, আর সাধারণত ডিরেকশনালে দেখা যায় যে লাইন অফ সাইট থাকে। লাইন অফ সাইট মানে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। কিন্তু অমনি ডিরেকশনে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট থাকে। এটা অমনি ডিরেকশনাল হওয়া সত্ত্বেও এটা লাইন অফ সাইট এর কাজও করতে পারে একটা নির্দিষ্ট পয়েন্ট টু পয়েন্টে। ধরো যে সে 350 ডিগ্রি থেকেও নিবে, আবার 60 ডিগ্রি থেকেও নিবে, শুধু 60 ডিগ্রি থেকেও নেবে, কিন্তু যখন 350 থেকে নিবে তখন 350-র সাথে একদম পয়েন্ট টু পয়েন্ট থাকবে, কোনো অসুবিধা নাই। আর ব্রডকাস্ট রেডিওতে সাধারণত যে সমস্যাগুলো হয়, যে রিফ্লেকশনস ফ্রম দ্য ল্যান্ড, ইন্টারফেয়ারেন্স হয়, মাল্টিপাথ ইন্টারফেয়ারেন্স হয়, অন্যান্য সিগন্যালের সাথে মিশে যেতে পারে। তো মাল্টিপাথ ইন্টারফেয়ারেন্সের মধ্যে কি কি কারণে মাল্টিপাথ ইন্টারফেয়ারেন্স হতে পারে? একটা হতে পারে রিফ্লেকশন হতে পারে, রিফ্লেকশনের কারণে হতে পারে। একটা হতে পারে মানে রিফ্লেকশনটা মাটিতে বাধাপ্রাপ্ত হতে পারে, পানিতে বাধাপ্রাপ্ত হতে পারে, এবং অন্যান্য অবজেক্টেও বাধাপ্রাপ্ত হতে পারে। এটা হলো ব্রডকাস্ট রেডিও। দেন আসলো ইনফ্রারেড। এফএম এর অর্থ কি? ফ্রিকোয়েন্সি মডুলেশন রেডিও, ফ্রিকোয়েন্সি মডুলেশন। ইনফ্রারেড, তারপরে আমাদের ছিল ইনফ্রারেড। এটা নন কোহারেন্ট ইনফ্রারেড লাইট নিয়ে কাজ করে। এন্ড লাইন অফ সাইট ওয়াল দ্বারা, সবচেয়ে বড় কথা হলো এটা অবস্ট্রাকলে বাধাপ্রাপ্ত হয়, লিমিট ডিস্টেন্স থাকে, বেশি দূরত্বে যেতে পারে না। এই ধরনের রিমোট তৈরি করার জন্য আলাদা করে কোনো ফ্রিকোয়েন্সি কিনতে হয় না, লাইসেন্সিং দরকার হয় না, কোনো কোম্পানির কাছে যেতে হয় না। সাধারণত ব্যবহার করা হয়ে থাকে টিভি রিমোট কন্ট্রোল, আইআরডি পোর্ট এটসেট্রা। এই ছিল আমাদের ট্রান্সমিশন মিডিয়াম।
আমরা যা যা পড়লাম আমি একটু সামারি করি, তোমরা একটু দেখো। ট্রান্সমিশন মিডিয়া হলো দ্য ওয়ে থ্রু হুইচ ইনফরমেশন ইজ পাসড, ইনফরমেশন যেটার ভিতরে যায় সেটাকে বলা হয় ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়া কয় প্রকার? টাইপস অফ ম্যাম দুই ধরনের। দুই ধরনের, গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া। ওয়ার্ড মিডিয়া, ওয়্যারলেস মিডিয়া। আনগাইডেডটাকে বলা হয় ওয়্যারলেস, ওয়্যারলেস মিডিয়া, আর গাইডেডটাকে বলা হয় ওয়ার্ড। ওয়্যার মিডিয়া। হ্যাঁ, ওয়ার্ড মিডিয়ার মধ্যে আমরা আবার কয়টা টাইপ শিখলাম? তিনটে। ওয়্যার মিডিয়াতে তিনটা টাইপ আছে ম্যাম। কি কি? ম্যাম একটা হচ্ছে টুইস্টেড পেজ, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। এর মধ্যে কোনটা বেশি ভালো? ম্যাম ফাইবার অপটিক কেবল। কেন ফাইবার অপটিক কেবল ভালো? তার ব্যান্ডউইথ খুব বেশি পরিমাণে ট্রান্সমিট করতে পারে, ডাটা রেট খুব বেশি। আর আর ম্যাম আলোর গতিতে ডাটা ট্রান্সফার করতে পারে। ডাটা স্পিড বেশি। তারপর আর আর কয়েকটা ছিল, অন্যরা বলো। ও তো অনেকগুলো অ্যান্সার দিল, কেউ অ্যান্সার দিলা? ম্যাম মাকসুদুর রহমান। তারপরে এখানে এটাতে ফ্রিকোয়েন্সি বেশি। নাম বলো। ম্যাম রনি। ম্যাম মাকসুদুর রহমান। হ্যাঁ মাকসুদ, বুঝতে পেরেছি, তুমি ভেরি গুড, তুমি আগে অ্যান্সার করছো। এখন রনি বলো। ফাইবার অপটিক্যালে মানে এটার ফ্রিকোয়েন্সি বেশি, এটা আলোক তরঙ্গের মাধ্যমে মানে দ্রুত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইনফরমেশন কনভার্ট করতে মানে এটা বলছে ও। হ্যাঁ, তারপর আর নতুন অ্যাডিশনাল কে বলতে পারবে? আরো কয়েকটা ছিল, 5টা তো আমি স্লাইডেই লিখে দিছি। এটা 1 নাম্বার, ব্যান্ডউইথ বেশি, এই জন্য ক্যাপাসিটি বেশি। ব্যান্ডউইথ বেশি মানে ফ্রিকোয়েন্সি বেশি। আর আলো যেহেতু কাজে, তার গতিও বেশি, ফ্রিকোয়েন্সিও বেশি, ডাটা স্পিড বেশি। একটা পয়েন্ট গেল। আর ম্যাম এটাতে রিসিভার কম লাগবে। রিসিভার কম লাগবে, ভেরি গুড। আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক আইসোলেশন হয় নাই, সেই জন্য কোনো ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড এটার উপর কোনো প্রভাব ফেলতে পারে না। আচ্ছা, আর লাইট, এটা ওয়েটটা খুব লাইট, মানে হালকা, ওয়েটটা হালকা, সাইজটা থিন, এই জন্য এগুলা দিজ আর দ্য অ্যাডভান্টেজেস। তারপরে আমরা চলে আসলাম আনগাইডেড মিডিয়া। টুইস্টেড পেয়ারের আমরা সবগুলা গাইডেড মিডিয়ারই আমরা ফিজিক্যাল ডেসক্রিপশন পড়েছি। যেহেতু এগুলো গাইডেড মিডিয়া, এই জন্য এদের ফিজিক্যাল ডেসক্রিপশন আছে। আমরা ফিজিক্যাল ডেসক্রিপশন পড়েছি, তাদের ট্রান্সমিশন ক্যারেক্টারিস্টিক্স পড়েছি, এবং সেগুলোর থেকে আমরা দেখলাম যে ফ্রম দ্য ট্রান্সমিশন ক্যারেক্টারিস্টিক্স and comparing the other things, optical fiber is the better option for guided media. দেন আমরা চলে আসলাম হলো আনগাইডেড মিডিয়া। আনগাইডেড মিডিয়ার মধ্যে আমরা দেখলাম যে 3 ধরনের ফ্রিকোয়েন্সি নিয়ে আনগাইডেড মিডিয়া কাজ করে। খেয়াল আছে ফ্রিকোয়েন্সিগুলো কি কি? রেডিও, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট। হ্যাঁ, 30 মেগাহার্টজ থেকে 1 মেগাহার্টজ। আর একটা ছিল হলো 2 গিগাহার্টজ থেকে 40 40 গিগাহার্টজ। গিগাহার্টজ, যেটা হলো মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি নামে পরিচিত, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তারপর ছিল 30 মেগাহার্টজ থেকে 1 গিগাহার্টজ। এইটা ব্রডকাস্ট রেডিওতে ব্যবহৃত হয়ে থাকে, আর ইনফ্রারেডে এটা ব্যবহৃত, হ্যাঁ ইনফ্রাতে ব্যবহার হয়ে থাকে। তো আমরা এটার উদাহরণ কি দেখলাম? 2 থেকে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ দেখলাম, যে 2 to 40 গিগাহার্টজের টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ তার ভিতরে পড়ে। এটা হলো আমাদের যে প্যারাবোলিক ডিশ অ্যান্টেনাগুলো থাকে সেইগুলা। এখানেও পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন হয়ে থাকে। আর স্যাটেলাইট মাইক্রোওয়েভে তো রেঞ্জ দেওয়াই আছে, কত থেকে কত গিগাহার্টজ, 3 to 40 গিগাহার্টজ। এটা স্যাটেলাইট সম্বন্ধে আমরা জানলাম যে এটা একটা মাইক্রো রিলে স্টেশন, মাইক্রোওয়েভ রিলে স্টেশন। আর আমরা কি দেখলাম যে এটা কত উচ্চতায় বসানো হয়, আপলিঙ্ক কত, ডাউনলিঙ্ক কত, হাইট কত, কেন এই হাইটে বসানো হয়, কেন জিও স্টেশনে অরবিট বলা হয়। একজন বলো, যে কোনো একজন বলো, মাকসুদ আর রনি ছাড়া, কেন স্যাটেলাইটকে জিও স্টেশনারি অরবিটে বসানো হয়? যে কোনো একজন বলো। ম্যাম আর্থ স্টেশনের সাথে যাতে রিয়েলিটি কানেক্ট, জিও স্টেশনে বেশি হাই, ওখানে নয়েজ কম যাবে। এই জিও স্টেশনারি মানে সর্বোচ্চ স্তর আর কি। জিও মানে পৃথিবী, আর স্টেশনারি মানে কি বলছিলাম? কারো খেয়াল নাই স্টেশনারি মানে কি?
স্থির, পৃথিবীর সাপেক্ষে স্থির। জি, হ্যাঁ, পৃথিবীর সাপেক্ষে স্থির, তার মানে পৃথিবী যে গতিতে চলবে সেই গতিতেই যদি আমরা স্যাটেলাইটটাকে, দেখো এই কথাগুলো বলছিলাম কিনা, পৃথিবী যে গতিতে চলবে সেই গতিতেই যেন স্যাটেলাইটও চলতে পারে, সেই জন্য এমন একটা অরবিটে, যে অরবিটে রাখলে পৃথিবী যে গতিতে চলছে স্যাটেলাইটকেও যেন সেই গতিতেই সেট করে দেওয়া যায় এবং সেই গতিতেই যেন স্যাটেলাইট ঘুরতে পারে, যাতে করে মনে হয় যে পৃথিবী সাপেক্ষে স্যাটেলাইট স্থির। স্থির মানে কি, যে পৃথিবী আর তার গতি এক করে দেওয়া হয় বলেই মনে হয় যে পৃথিবীর সাপেক্ষে স্যাটেলাইট স্থির। এই জন্য এই অরবিটটাতে, এই হাইটটাতে রাখলে এইরকম একটা ঘটনা ঘটানো যায় যে পৃথিবীর গতি আর স্যাটেলাইটের গতি একই থাকে। এই জন্য এটাকে বলা হয় জিও স্টেশনারি অরবিট। Am I clear? জি ম্যাম। জি ম্যাম। বা স্যাটেলাইটের কানেকশন দুই রকম হতে পারে, পয়েন্ট টু একটা আর্থ স্টেশন থেকে একটা আর্থ স্টেশনে, অথবা একটা আর্থ স্টেশন থেকে অনেকগুলো আর্থ স্টেশন হতে পারে। এটাকে বলা হয় পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কমিউনিকেশন। তারপরে আমরা যেটা দেখলাম ব্রডকাস্ট রেডিও, এটা 30 মেগাহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত কাজ করে। আমরা যে এফএম রেডিওগুলো ব্যবহার করি সেগুলো, এটা অমনি ডিরেকশনাল। ইনফ্রারেড দেখলাম, ইনফ্রারেডের কিছু ক্যারেক্টার দেওয়া হয়েছে, তার মধ্যে মেইন হলো লিমিট ডিস্টেন্স আর ব্লকড বাই ওয়ালস। টিভি রিমোটে ব্যবহার করা হয়ে থাকে, আইআরটি পোর্টে ব্যবহার করা হয়ে থাকে। দ্যাটস অল। ঠিক আছে, এখন আমাদের এই ট্রান্সমিশন মিডিয়া চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ট্রান্সমিশন মিডিয়া থেকে তোমাদের কি থাকবে, নেক্সট ক্লাস কবে? বুধবারে। আগামীকাল। কালকে ম্যাম। কালকেই তো আছে। কালকে। কালকে পরীক্ষা দিতে পারবে মনে হয় না। না ম্যাম, কালকে না। না ম্যাম, হ্যাঁ, সেই জন্যই নেক্সট ওয়েডনেসডেতে ট্রান্সমিশন মিডিয়ার উপর তোমাদের কুইজ পরীক্ষা হবে। ঠিক আছে, জি ম্যাম। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। নেক্সট ওয়েডনেসডেতে তোমাদের ট্রান্সমিশন মিডিয়ার উপর কুইজ টেস্ট হবে। এখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। মডুলেশন। ম্যাম স্লাইডটা একটু ফুল স্ক্রিন করে নিন। হ্যাঁ, নেব, দাঁড়াও একটু, দাঁড়াও। মডুলেশন তোমাদের পড়াবো আজকে আমি। এখন তোমাদেরকে আমি একটা গল্পের মতো করে একটা ঘটনা বুঝাবো, সেই ঘটনা থেকে তোমরা মডুলেশনটা খুব ইজিলি বুঝবা। এটা কিন্তু এমনি গল্প না, বুঝার জন্য গল্প। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। মনে করো যে তোমরা ঠিক করলা নিচে নেমেই, বাসা থেকে, ফ্ল্যাট থেকে নেমে নিচের দোকান থেকে একটা কিছু, মানে অনেকে থাকে না যে একদম বাসার সাথে লাগা কিছু দোকান থাকে, গলির মধ্যেই কিছু দোকান থাকে, এরকম একদম কাছে সর্বোচ্চ কাছের যে দোকানটা একদম কাছে, মনে করো যে বাসার নিচেই বা বাসার গলির মধ্যেই একটা দোকান আছে, সেই দোকান থেকে তুমি কিছু একটা কিনে নিয়ে আসবা। এরকম যদি তোমার হয়, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবে? তুমি সহজেই বের হয়ে হেঁটে, এমনি নিজেই হেঁটে যেয়ে সেই দোকানটার থেকে কি করে ফেলতে পারবে, জিনিসটা কিনে ফেলতে পারবে। ইজিলি তুমি জিনিসটা কিনে ফেলতে পারবা। এই জন্য তোমার কোনো গাড়ির দরকার হবে না, কোনো কিছুর দরকার হবে না, তুমি ইজিলি সেই জিনিসটা কি করতে পারবে, কিনে ফেলতে পারবে। কিন্তু তোমাকে যদি একটা লং ডিস্টেন্সে যেতে হয়, তোমাকে যদি একটা লং ডিস্টেন্স কভার করতে হয়, তাহলে তোমার কি, তুমি কি পায়ে হেঁটে যেতে পারবে?
না ma'am. ম্যাম। তখন তোমার কি লাগবে? গাড়ি। কোনো একটা তোমার যানবাহন লাগবে, সেই যানবাহন ছাড়া তো আর তুমি কি করতে পারবে না, যেতে পারবে না। একটু থামো। খেয়াল করো, তোমরা যদি একটা লং ডিস্টেন্স কভার করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে একটা কেরিয়ারের বা একটা গাড়ির আশ্রয় নিতে হবে, যে আমি তার উপর ডিপেন্ড করতে হবে যে এইটাতে করে আমি, যেমন তুমি যদি ঢাকা থেকে চিটাগাং যেতে চাও, তুমি হেঁটে হেঁটে সেই ডিস্টেন্সটা যেতে পারবে না। কেন যেতে পারবে না? বিকজ ডিস্টেন্সটা অনেক বেশি। হ্যাঁ, লং ডিস্টেন্স তুমি যেতে যেতে নিজে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, তোমার নিজে অসুস্থ হয়ে যেতে পারো, নানান রকম ঘটনা তোমার ঘটতে পারে। এই জন্য তোমার বলা হচ্ছে কি যে তুমি এই লং ডিস্টেন্সটা কভার করতে তোমার অবশ্যই একটা গাড়ির দরকার হবে। এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। এখন তুমি যে গাড়িটাতে করে যাবা, সেই গাড়িটা কি তোমার যে সাইজে ছোট হবে? তুমি বাসার একটা রিমোট কন্ট্রোল গাড়িতে উপর উঠে বসলা, তারপরে তোমার ছোট ভাই অথবা ভাগনা অথবা ভাস্তা কাউকে বললা যে না এটা তুমি বাসা থেকে চালাও, আমি ওটাতে করে চলে যাই, সেটা কি সম্ভব? বড় লাগবে। বড় লাগবে, নাহলে কিন্তু এইরকম অবস্থা হয়ে যাবে যে গাড়ি যে তুমি সাইজে বড়, তাহলে তার গাড়ি চলতেও পারবে না, তুমি সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতেও পারবে না। তাহলে খেয়াল রাখতে হবে যে অবশ্যই যে গাড়িটা আমাকে ক্যারি করে নিয়ে যাবে তাকে অবশ্যই কি করতে হবে, আমার চেয়ে যে বড় যাচ্ছে হতে হবে। তার চেয়ে সাইজে বড় হতে হবে। তাহলে দুইটা পয়েন্ট আমরা কিন্তু এ পর্যন্ত দেখলাম। কি কি আমি কিন্তু জিজ্ঞাসা করবো সবাইকে, দুইটা পয়েন্ট এ পর্যন্ত আমরা দেখলাম। একটা হলো যে লং ডিস্টেন্স যদি আমি কমিউনিকেট করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা কেরিয়ারের আশ্রয় নিতে হবে, যে আমাকে বহন করে নিয়ে যাবে, একটা গাড়ির আশ্রয় নিতে হবে, এবং গাড়িটাকে অবশ্যই আমার সাইজের চেয়ে কি হতে হবে, বড় হতে হবে। এখন তুমি ধরো যে আমার বাসা হলো মিরপুরে বা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমি স্টামফোর্ডে যাই, বিভিন্ন রাস্তাতে যাওয়া যাবে। আমি মিরপুর 10 নম্বর হয়ে যেতে পারি, আমি মহাখালী হয়ে যেতে পারি, আমি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জাহাঙ্গীর গেট হয়ে যেতে পারি, যে কোনো রাস্তাতে যেতে পারি। এটা ডিসাইড করি আমি যে আমি কোন রাস্তা দিয়ে আজকে যাব, বিভিন্ন আমার জন্য কোনটা শর্টেস্ট ওয়ে। আবার শর্টেস্ট হলে এটাতে জ্যাম পড়ে বেশি, সো এটা দিয়ে যাব না, যেটাতে একটু দূরে হলেও জ্যাম পড়ে না আমি সেইটা দিয়ে যাব, সেটাও একটা ওয়ে হতে পারে, আমি সেখান দিয়েও যেতে পারি। অথবা যেখান দিয়ে গেলে যাওয়ার পথে আমার একটা কাজ ছিল, ব্যাংকে যাব, ওই রাস্তাতে গেলে আমার ব্যাংকের কাজটাও আমি সেরে যেতে পারবো, সেটাও আমি করতে পারি। এখন আমার গাড়ি, আমি কোন বাসটা নেব, কোন রুটটা নেব, সেটা কিন্তু আমি ঠিক করব যে এই দিক দিয়ে আমি বা কোন রুটে আমি যাব, কিভাবে আমি যাব, এটা কিন্তু কে ঠিক করে? যে গাড়িতে ওঠে সেই ট্রাভেলার ঠিক করে না? হ্যাঁ, ট্রাভেলার ঠিক করে, যে যাবে সে ঠিক করে যে আমি কোন রাস্তা দিয়ে যাব। এটা কিন্তু বাসওয়ালা বলবে না যে আমার গাড়িতে ওঠো, এইটাতে উঠতে হবে, ভাই ভাই আমার গাড়িতে ওঠেন, সেইভাবেই আমাকে উঠতে হবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। মাঝে মাঝে স্টেশনের সিন দেখায় না, যে বাস স্টেশনে গেলে কন্ডাক্টরটা টানে টুনে ব্যাগ একদিকে তুলে মানুষকে একদিকে তোলে, এরকম একটা অবস্থার সৃষ্টি করে, কিন্তু আসলে কিন্তু এটা ঠিক না। এটা একটা যেমন একটা কি বলবো তোমার আনরুলি কাজ কারবার, সেরকম একটা ডিসগাস্টিং ব্যাপার। আসল সিস্টেমটা কি, যে যে যাবে সে ঠিক করবে যে আমি কোন রাস্তা দিয়ে যাব। এই ফিগারটা দেখো যে বিভিন্ন ওয়ে হতে পারে, তার মধ্যে আমি চুজ করছি যে আমি এই রাস্তাটা দিয়ে যাব। ক্লিয়ার কথাটা? জি জি ম্যাম। তাহলে কয়টা পয়েন্ট পেলাম আমরা? 3টা পয়েন্ট। আমি কিন্তু বারবার বলছি ভালো করে শোনো, আমি কিন্তু একটু পরে ধরবো। একটা পয়েন্ট পেলাম যে আমার যখন লং ডিস্টেন্স কভার করতে হয় তখন একটা ক্যারিয়ার লাগবে। ক্যারিয়ার লাগে, ভেরি গুড। তারপরে 2 নাম্বার কি হবে? ক্যারিয়ারটা বড় হতে হবে আমার নিজে থেকে। বড় হতে হবে। হ্যাঁ, যাকে বহন করবে তার চেয়ে বড় বড় হতে হতে হবে। হবে। তারপরে 3 নাম্বার আমরা কি দেখলাম? যে ম্যাম মানে দিক নির্দেশনাটা নিজের মতো ডিসাইড করবে যে কোন দিকে যাব বা কোন রাস্তা দিয়ে যাব। হ্যাঁ, যে যাবে সেই ডিসাইড করবে যে কোন রুট আমি ইউজ করব। আচ্ছা, তারপরে ফিগারটা দেখো যে তুমি এখন ধরো যে আমি আরো একটু লং ডিস্টেন্সের এক্সাম্পল দিই, তাহলে এটা তোমাদের জন্য ইজি হবে। যে তুমি ঢাকা থেকে ইন্ডিয়া যাবা, এখন তুমি কি প্লেনে যাবা? হ্যাঁ,
ম্যাম আপনি বলছেন যে ক্যারিয়ারটা শুধু আমার থেকে বড় হলেই হবে, ক্যারিয়ারের ইফিসিয়েন্সির দিকে কি আমাদের ম্যাটার দিতে হবে না? হ্যাঁ দিতে হবে। আমি এখানে যে অর্থে বড় বলছি সেটা একটু পরেই বুঝতে পারবে। এফিসিয়েন্সি তখনই তার, এখানে তো আমি গাড়ি বা ইয়ের সাইজের ব্যাপারটার চেয়ে তার মানে একটু পরে বুঝতে পারবে। দেখো আমি যে ব্যাপারটা বলছি যে গাড়ি বড় হইতে হবে, যে কেন বড় হইতে হবে, বড় হইলে এফিসিয়েন্সিটা বাড়বে, সেটা আমি জাস্ট এখন গল্পটা বলছি। তারপরে যখন মডুলেশনে যাব তখন বড় হইলে এফিসিয়েন্সি যে এমনি বেড়ে যাবে সেটা বুঝতে পারবে। ছোট গাড়িতে তো তুমি আটবাই না, তোমাকে ও ক্যারি করবে কি, ওর এফিসিয়েন্সি বেশি বলেই তো ও তোমাকে নিতে পারছে। আসো তারপরের পয়েন্টে আসো। দেখো যে তুমি মনে করো তুমি ঢাকা টু ইন্ডিয়া যাবে, তুমি তো এটা বাসেও যেতে পারো, ট্রেনেও যেতে পারো, প্লেনেও যেতে পারো, কারেও যেতে পারো, তাই না? নিজস্ব গাড়ি নিয়ে বর্ডার ক্রস করে চলে যেতে পারো। দিস আর দ্য ওয়েজ। এখন তুমি ঠিক করবে যে তুমি কোন পথে যাবা। তার মানে কেরিয়ার্স মে বি অফ ডিফারেন্ট টাইপ, কেরিয়ার ডিফারেন্ট, ট্রাভেলারটা সেম, কেরিয়ার বিভিন্ন রকম হতে পারে। আমি ঢাকা থেকে চিটাগাঁও একই ঘটনা, যে আমি ট্রেনে যেতে পারি, বাসে যেতে পারি, প্লেনে যেতে পারি, নিজস্ব গাড়ি নিয়েও যেতে পারি। বাট কারণটা কি? কারণটা হলো যে আমার এখানে ঘটনাটা হলো যে আমি চয়েস করব যে কোন ধরনের কেরিয়ারকে আমি আমি যাব। সো আমার কোনো চেঞ্জ হবে না যে আমি বাসের মতো, বাস আমাকে বলবে যে না তোমাকে বাসেই যেতে হবে, প্লেন আমাকে বলবে না তোমাকে প্লেনেই যেতে হবে, তা না। তাহলে কেরিয়ার ক্যান বি অফ ডিফারেন্ট টাইপস, বাট ট্রাভেলার শুড ট্রাভেলার বি সেম। সেম। তাহলে আমরা কয়টা পয়েন্ট পেলাম? 5টা। চারটা। চারটা। কি 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 কি? লং লং ডিস্টেন্সে ডিস্টেন্সে ক্যারিয়ার লাগবে, লাগবে, তার career ক্যারিয়ারটা should থেকে be বড় হতে bigger হবে। than the traveler. According to traveler, career আচ্ছা can be different. হ্যাঁ বাংলায় বলো, আগে বুঝে বুঝে বলো। নাম্বার 3 যেটা ছিল সেটা ছিল যে কেরিয়ার ট্রাভেলার নিজে ট্রাভেলারের ইচ্ছে মতন নিজে ডিসাইড career করবে যে কোন রোডে সে যাবে। যাবে। আর 4 নাম্বার যেটা আসলো সেটা হলো Traveler ট্রাভেলার can নিজে be ক্যারিয়ারটা ডিসাইড career করবে যে হবে। কোন ক্যারিয়ারে সে যাবে। কেরিয়ার ডিফারেন্ট হতে পারে, পয়েন্টগুলো খেয়াল রাখো। কেরিয়ার ডিফারেন্ট হতে পারে কিন্তু ট্রাভেলার সেম থাকবে। সেম হবে। তারপরে দেখো যখন তুমি ডেস্টিনেশনে পৌঁছে যাবে, রিসিভারে পৌঁছে যাবে, তখন তুমি তোমার শেপেই থাকবে। তোমার শেপটা একটা বাসের মতো হয়ে যাবে না, তোমার শেপ একটা গাড়ি, তুমি গাড়িতে আসলা তোমার শেপ গাড়ির মতো হয়ে গেল না, তা হবে না। তুমি প্লেনে আসলা তোমার শেপটা প্লেনের মতো হয়ে গেল, তা না। তুমি ট্রেনে আসলা বলে তোমার শেপটা ট্রেনের মতো হয়ে যাবে, তাও কিন্তু না। তুমি তোমার শেপে এসে পৌঁছাবে, এবং যখন পৌঁছাবে তখন দেখো ছবিটার মধ্যে যে ট্রাভেলার একাই পৌঁছেছে, তার সাথে কিন্তু গাড়ি নাই। এমন না যে বাস সহকারে সে পৌঁছেছে, সে বাসের মতো হয়ে গেছে, এরকম কোনো ঘটনা কিন্তু এখানে নাই। তার মানে ডেস্টিনেশনে শুধুমাত্র কেরিয়ার, তোমরা ধরো যে একটা বাসে করে বা আমি একটা গাড়ি করে আসে স্টামফোর্ডের গেটে পৌঁছালাম, তারপরে কি আমি গাড়িটা নিয়ে ক্লাসরুমে যাই? গাড়িটা তো রেখেই যাই। আর আমি গাড়িতে আসে বলে গাড়ির শেপ, গাড়ির কালার, গাড়ির মতো আমার সবকিছু হয়ে যায়, তা তো হয় না। তা কি হয়? না ম্যাম। নো ম্যাম। তার মানে যখন ডেস্টিনেশনে পৌঁছাবো তখন শুধু তুমি ডিসপ্লেতে দেখতে পারবে, আবার যখন তোমাকে এক্সিকিউট করা হবে, ডিসপ্লে করা হবে, তখন শুধু তুমিই থাকবা সেখানে। তোমার শেপ তুমি যেমন ছিল সেরকমই থাকবা, তোমার কোনো চেঞ্জ আসবে না। মানে যে ট্রাভেলার তার কোনো চেঞ্জ আসবে না, এবং সে একটাই থাকবে, 2-3টা হয়ে যাবে না। চেঞ্জ যা হওয়ার কেরিয়ারের হয়ে সে তোমাকে ডেস্টিনেশনে পৌঁছায় দিল। তাই আমি এখন বলছি, তোমরা সবাই খেয়াল করো, 5টা পয়েন্ট থাকলো। 1 নাম্বার পয়েন্টটা হলো যে যখন কোনো লং ডিস্টেন্স যেতে হয় তখন ট্রাভেলারকে অবশ্যই একটা ক্যারিয়ারের উপর ডিপেন্ড করতে হয়, যে তাকে ক্যারি করে ওই ডিস্টেন্সটা নিয়ে যাবে। 2 নাম্বার যে পয়েন্টটা থাকে যে ক্যারিয়ার শুড বি গ্রেটার দেন দ্য ট্রাভেলার, ট্রাভেলারের যে ক্যারিয়ারকে বড় হইতে হবে। নাম্বার 3 যে পয়েন্টটা থাকলে যে ডিফারেন্ট ওয়ে থাকতে পারে, যাওয়ার বিভিন্ন রাস্তা থাকতে পারে, কোন রাস্তাটা চুজ করবে ডিসিশন ডিপেন্ডস অন দ্য ট্রাভেলার, ট্রাভেলার ঠিক করবে আমি কোন রাস্তা দিয়ে যাব। 3 নাম্বার তার সাথে এবার 4 নাম্বারটা রিলেটেড, যে ট্রাভেলারই ঠিক করবে আমি কোন ধরনের কেরিয়ার ব্যবহার করব, রুটটাও সে চয়েস করবে, কোন ধরনের যানবাহনের করে সে যাবে সেটাও সে চুজ করবে। আর ফাইনালি যেটা আমরা দেখলাম যে যখন সে ডেস্টিনেশনে এসে পৌঁছাবে তখন তার তার কোনো চেঞ্জ হবে না। কেরিয়ার ডিফারেন্ট টাইপসের হতে পারে, কেরিয়ার আদলা বাদলা করে বিভিন্ন রকম করে কেরিয়ার এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এরকম বিভিন্নভাবে যেতে পারে। কিন্তু ইয়ে কি হবে যে তোমার
ট্রাভেলার যে শেপে ছিল সেই শেপেই থাকবে এইভাবে, এবং যখন সে পৌঁছায় যাবে ডেস্টিনেশনে তখন তার শেপের কোনো চেঞ্জ হবে না, সে ডাবল হয়ে যাবে না, সে যেমন ছিল সেইভাবেই পৌঁছাবে। কেরিয়ারের কাজ হলো পৌঁছায় দেওয়া, তুমি যেভাবে পারো ঘুরে ফিরে নানানভাবে করে আমার নির্দেশ মতো আমাকে পৌঁছায় দিবা, ঠিক আছে? একদিন মনে হলো যে না আজকে শরীরটা ভালো না, গরম বেশি, আজকে আমি উবারে করে যাব, উবার ডাক দিয়ে উবারে গেলাম, রাস্তা তো একই থাকলো। আরেকদিন না আজকে অনেক এনার্জেটিক, আজকে আমি বাসে করে ইউনিভার্সিটিতে চলে যাব, ঠিক আছে? আবার যখন তোমরা অনেক পড়াশোনা শেষ করে অনেক হাই পোস্টে গেলা, অনেক কিছু হলো, তখন বাসা থেকে প্রাইভেট একটা প্লেন নিয়ে ক্লাসরুমে চলে আসলাম, ছাদের উপর স্ট্যাম্পোর্ডের ছাদের মধ্যে নামলা, নামে ম্যাডামকে বললা যে হাই ম্যাডাম আজকে আমি কেরিয়ার চেঞ্জ করছি, আমি আজকে প্রাইভেট প্লেনে করে আসছি, ঠিক কিনা? জি ম্যাম। বুঝা গেছে ব্যাপারটা? কিন্তু জি তুমি ম্যাম। তো তুমি থাকবা, তাই না? তুমি তো আর মিজানুর রহমান তার বদলায় যাবে না, না ম্যাম, মিজানুর রহমান তো ম্যাম মিজানুর প্লেনে রহমান উঠলেও মিজানুর রহমান মিজানুর রহমান। এই থাকবে। বরিশালে থাকবে। বরিশাল নাকি তার বাড়ি? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা বাদ দাও তাই। ঠিক আছে, অসুবিধা নাই, বরিশালের মানুষের অনেক সাহস, অসুবিধা নাই। ম্যাম লঞ্চে করে আসে তো এমনি সাহস থাকে। আরে বিল্ট ইন সাহস, ঠিক আছে? এখন আমরা মডুলেশন প্রসেসটা হলো আমাদের সেই প্রসেস, খেয়াল করো সবাই, যে ইনফরমেশনকে যদি লং ডিস্টেন্সে পাঠাইতে হয় তাহলে আমাদের মডুলেশনকে ব্যবহার করতে হয়। ইনফরমেশনকে যখন আমরা একটা লং ডিস্টেন্সে পাঠাবো, আমার যে মূল ইনফরমেশন, যে কোনো একটা ইনফরমেশন, একটা ভয়েস, আমরা কথা বলছি দূরে একটা জায়গায় পাঠাইতে হবে ভয়েসটা, তাহলে সেখানে কি লাগবে? মডুলেশন লাগবে লং ডিস্টেন্সের জন্য। এবং মডুলেশনটা, এই সিগন্যালটাকে নিয়ে যাওয়ার জন্য কি লাগবে? একটা ক্যারিয়ার লাগবে। তাহলে ক্যারিয়ার লাগবে। যে ইনফরমেশনটা আমরা পাঠাই সেটাকে বলা হয় মেইন ইনফরমেশন অথবা বেসিক ডাটা অথবা মডুলেটিং সিগন্যাল। মডুলেটিং সিগন্যাল তোমরা একটু খাতায় চাইলে লিখতে পারো, যে লেখা আছে পরে, কিন্তু ওই ছবির সাথে সাথে তাল মিলায় বুঝে যাওয়ার জন্য, যে ইনফরমেশনটাকে আমি পাঠাচ্ছি সেই ইনফরমেশনটা হলো মডুলেটিং সিগন্যাল। আর যে আমাকে বহন করে নিয়ে যাবে সেটাও একটা সিগন্যাল হবে, সেই নাম হলো ক্যারিয়ার সিগন্যাল। আমি মূল ইনফরমেশনটা, মেইন ইনফরমেশনটা একটা ক্যারিয়ার সিগন্যালকে বেস করে, একটা ক্যারিয়ার সিগন্যালের উপর ডিপেন্ড করে যাবে, সেটার নাম হলো ক্যারিয়ার সিগন্যাল। এখন যে আমাকে জিজ্ঞাসা করছিল যে ইফিসিয়েন্সি কিবা বেশি কিনা, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি মাস্ট বি গ্রেটার দেন মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি। The frequency of the carrier signal must be greater than modulating signal. এখন কে আমাকে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছিল, সে একটু কথা বলো। যে ম্যাডাম আমি জিজ্ঞেস করছিলাম। ম্যাম মোহাম্মদ রেদানু জাকারিয়া। হ্যাঁ জাকারিয়া, তাহলে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি হলে সুবিধাটা কি, এফিসিয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি বেশি হলে তো আমাদের সময়ের সাথে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমাদের সময়টা তো কম লাগবে। হ্যাঁ, তার মানে দ্রুত বেগে চলে যাবে। এই জন্য তোমার যে ফ্রিকোয়েন্সি তার চেয়েও বেশি ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে, যাতে দ্রুত তোমার সময় তোমাকে এটা নিয়ে চলে যেতে পারে, ঠিক আছে? জি তাহলে এফিসিয়েন্সি বেড়ে গেল না? ওইখানে তো তুমি একটা গাড়ির ছবি দেখে তোমার মনে হচ্ছিল যে খালি সাইজে বড় হলেই হবে। ম্যাম গাড়ি তো ওই যে আমাদের এই যে যেটা রাস্তা ইয়ে করে ওইগুলা গাড়িও বড়, মানে রুলার গুলা, এগুলো তো এফিসিয়েন্সি কম, ওটাতে তো ওইটাতে রোলারে উঠে তো আমরা যাচ্ছি না, আর ওটা তো ছিল একটা গল্প তোমাকে জাস্ট মনে রাখানোর জন্য, জিনিসটা যে মডুলেশনটা যেন তোমার মনে থাকে। এখানে তো একটা রোলারে উঠে বা একটা কাভার্ড ভ্যানে উঠে তো কেউ যায়ও না সাধারণত। আর ওইটা তো একটা জাস্ট গল্প ছিল, এটা হলো একটা কি বলে তোমার দৃশ্যপটের মিল করার জন্য, যেটার সাথে ওটার একটা সিনোনিম করার জন্য, যাতে তোমাদের জিনিসটা সহজে মনে থাকে। আমি যদি তোমাদের প্রথমে বলে দিতাম যে মডুলেশন ইজ এ প্রসেস ওয়ের এ সিগন্যাল ইজ গোয়িং লং ডিস্টেন্স ডিপেন্ডিং অন এ ক্যারিয়ার হুজ এইভাবে বলে দিলে তো তোমাদের জন্য জিনিসটা কঠিন হয়ে যেত। এই জন্য তাহলে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার শুড বি অলওয়েজ গ্রেটার দেন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মডুলেটিং সিগন্যাল। এতে করে আমরা যে সুবিধা পাবো যে আমাদের সিগন্যালটা দ্রুত চলে যাবে। তারপরে কি হয় যে এই ক্যারিয়ারটা, আমি ক্যারিয়ারকে ঠিক করব যে তুমি কোন ক্যারিয়ারে করে আমি যাব এবং কোন রুটে আমি যাব, সেগুলো সব
ডিপেন্ডস অন দ্য মডুলেটিং সিগন্যাল, যে আমার কেরিয়ার সিগন্যালটা কি অ্যানালগ হবে না ডিজিটাল হবে, কেমন হবে, কিভাবে যাবে, টাইম বেসিসে যাবে না ফ্রিকোয়েন্সি বেসিসে যাবে, কিভাবে যাবে, এই সমস্ত বিষয়গুলো ঠিক করবে হলো মডুলেটিং সিগন্যাল। এবং কোন রুট ব্যবহার করে কিভাবে যাব, কোন কেরিয়ারে যাব, সমস্ত কিছু ডিপেন্ড করে হলো মডুলেটিং সিগন্যালের উপর। এবং এখানে চেঞ্জ হচ্ছে কি, আমি কখনো কেরিয়ার অ্যানালগ সিগন্যাল নিতে পারি, আমি কখনো কেরিয়ার ডিজিটাল সিগন্যাল নিতে পারি, বিভিন্ন রকম অপশন থাকে, নিতে পারি। সেইটা মানে কেরিয়ারটা চেঞ্জ হয়ে ইনফরমেশনটাকে বহন করে নিয়ে যাবে, এবং যখন আমি ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছায় যাব তখন আমার কি হবে, ইনফরমেশনটা শুধু ইনফরমেশনে থাকবে, মডুলেটিং সিগন্যালটাই শুধু পাবো, তার কোনো শেপ সাইজ, তার মডুলেটিং সিগন্যালের কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে এখন আমরা চলে আসি, এটাকে আমরা একটা মডুলেশনের ইয়েতে লিখি, যে আমরা যেটা আমাদের ট্রাভেলার ছিল তাকে যদি আমরা মডুলেটিং সিগন্যাল মনে করি, আর যেগুলো আমার কেরিয়ার ছিল সেইভাবে যদি মনে করি, তাহলে মডুলেশনকে আমরা বলতে পারি যেটা হলো এমন একটা প্রসেস, যেই প্রসেসে একটা মডুলেটিং সিগন্যালকে, একটা সিগন্যালকে একটা ট্রান্সমিটার থেকে রিসিভারে নেওয়া হয় কিভাবে, চেঞ্জিং দ্য ক্যারেক্টার অফ দ্য কেরিয়ার। কে চেঞ্জ হবে, চেঞ্জিং দ্য ক্যারেক্টার অফ দ্য কেরিয়ার। কেরিয়ার চেঞ্জ হবে, নিজের ইচ্ছা মতো চেঞ্জ হতে পারবে না, আবার চেঞ্জ হবে কার অনুসারে, according to the or with respect to the modulating signal, modulating signal অনুসারে ম্যামকে এখন প্রশ্ন করা, মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে কেরিয়ার সিগন্যাল চেঞ্জ হয়ে যদি একটা লং ডিস্টেন্সের ট্রান্সমিটার থেকে রিসিভারে সিগন্যাল নিয়ে যায়, তাহলে সেই প্রসেসটাকে বলা হয় মডুলেশন প্রসেস। তোমাদের কি ক্লিয়ার হলো জিনিসটা? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আর সেখানে কেরিয়ার ফ্রিকোয়েন্সি শুড বি গ্রেটার দেন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মডুলেটিং সিগন্যাল। am I clear? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এখন তোমরা আমাকে বলো যে মডুলেশনে আমরা ইনপুট হিসেবে কয়টা জিনিস দিচ্ছি? ম্যাম দুইটা। দুইটা। কে বললো? ম্যাম সোনিয়া একটা। হ্যাঁ সোনিয়া একটা। দুইটা কি কি বলো তো? ভেরি গুড। দুইটা কি কি? ম্যাম কেরিয়ার আর ট্রাভেলার। কেরিয়ার আর, ভেরি গুড, কেরিয়ার আর একটা সিগন্যাল আর একটা কেরিয়ার যাচ্ছে। হ্যাঁ ট্রাভেলার তো আমার ওই ঘটনার জন্য ট্রাভেলার, আর এখানে এটার নাম হবে মডুলেটিং সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল। হ্যাঁ তাহলে আমার মডুলেট, ভেরি গুড সোনিয়া। যে সিগন্যালটা পাঠাচ্ছে ওটা মডুলেটিং সিগন্যাল, আর যেটা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে কি হলো, আমার মডুলেশনে দুইটা ইনপুট থাকে, একটা হলো কেরিয়ার সিগন্যাল আর একটা হলো মডুলেটিং সিগন্যাল। আর মডুলেশনের পর আমি যে সিগন্যালটা পাই সেই সিগন্যালটার নাম হলো মডুলেটেড সিগন্যাল। মডুলেটেড, এই মডুলটা ঠিক থাকবে LATED। আমরা এখনই দেখবো একটা স্লাইডে মডুলেটেড সিগন্যাল। আচ্ছা আরেকজন বলো আমাকে, অ্যানসার দাও যে কেরিয়ারের ফ্রিকোয়েন্সি কেমন হবে? মডুলেটিং সিগন্যাল আর কেরিয়ার থেকে বড় হবে। বড় হবে সাদিয়া? জি ম্যাম। আচ্ছা আরেকজন, সাদিয়ার সাথে সাথে যে বলতেছিলাম শেখ আলিফ ম্যাম। কেরিয়ার সিগন্যাল, কেরিয়ার ফ্রিকোয়েন্সি। আলিফ, আলিফ একটা কোশ্চেন অ্যানসার করো যে এখানে কার চেঞ্জ হয়, মডুলেশন প্রসেসে কার চেঞ্জ হয়? ম্যাম ক্যারিয়ারে। ক্যারিয়ারে। সবাই মনে রাখবা কিন্তু কেরিয়ার সিগন্যালে। জি ম্যাম ট্রাভেলার সেম থাকবে, ট্রাভেলার আর বললো না, ট্রাভেলার তো একটা ঘটনা, মডুলেটিং সিগন্যাল। হ্যাঁ মডুলেটিং সিগন্যাল সেম থাকবে, আর কেরিয়ারের চেঞ্জ হবে। ঠিক আছে? জি ম্যাম। কেরিয়ার সিগন্যালের সাথে আমরা পরে কেরিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। ওকে ওকে। আচ্ছা আমরা আরেকটা স্লাইডে যাব একটু, ঠিক আছে? একটু দাঁড়াও। দেখতে পাচ্ছ তোমরা নতুন স্লাইড একটা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এই মডুলেশন ডেফিনিশন আমরা পড়ে ফেলছি। ইজ দ্য প্রসেস বাই হুইচ সাম ক্যারেক্টারিস্টিক্স অফ এ সিগন্যাল কল্ড ক্যারিয়ার, সাম ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্যারিয়ার, একটা সিগন্যাল যার নাম ক্যারিয়ার সিগন্যাল ভ্যারিড, চেঞ্জ হয়। আচ্ছা বড় করে দিচ্ছি।
সাম ক্যারেক্টারিস্টিক্স অফ এ সিগন্যাল কল্ড কেরিয়ার, তার মানে কেরিয়ার সিগন্যালের কিছু ক্যারেক্টারিস্টিক্স ভ্যারিড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য, কার সাপেক্ষে, ইন অ্যাকর্ডেন্স অ্যাকর্ডিংলি উইথ রেসপেক্ট টু, একই কথা, with the instantaneous value of another signal called modulating signal, কার সাপেক্ষে, মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে ইনস্ট্যান্টেনিয়াসলি প্রতি মুহূর্তে ইনফরমেশন কেরিয়ারের যদি চেঞ্জ হয়ে একটা ইনফরমেশনকে ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত নিয়ে যায়, সেই প্রসেসটাকে বলা হয় মডুলেশন। যে সিগন্যালের ইনফরমেশন বেয়ার করে, মানে যে ইনফরমেশনটা থাকে তাকে বলা হয় মডুলেটিং সিগন্যাল। আর মডুলেশনের ফলে আউটপুটে তুমি রেজাল্টিং ফর্ম অফ মডুলেশন যেটা, সেটার নাম হলো মডুলেটেড সিগন্যাল। মডুলেটেড সিগন্যাল। ঠিক আছে, আমাদের মডুলেশনের কেন প্রয়োজন? হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ দ্য মডুলেশন? মডুলেশন করলে অ্যান্টেনা হাইট কমানো যায়। এই যে দেখো, ফ্রিকোয়েন্সি যত বাড়ানো যায় তত হাইটটা কি হয়, কমায় নিয়ে আসা যায়। খেয়াল করো, ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস, হাইট অফ দ্য এন্টেনা ডিক্রিজেস। তাহলে আমরা যত হাই ফ্রিকোয়েন্সি কেরিয়ার ব্যবহার করবো তত এন্টেনা হাইটটা কমে আসবে। ম্যাডাম, আমাদের এন্টেনা হাইট কমানোর কি দরকার? এন্টেনা হাইট যত বেশি হবে এন্টেনার দাম তত বেশি হবে, কমপ্লেক্সিটি তত বেশি হবে। তারপরে মডুলেশন হলে যার যার কেরিয়ার আলাদা থাকে, সো সিগন্যাল মিক্সিং হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। কেরিয়ার যদি না থাকতো তাহলে অনবরত ক্রস কানেকশন থাকতো, রেঞ্জ অফ কমিউনিকেশন বেশি হয়, লং ডিস্টেন্সে যেতে পারে, কোয়ালিটি ভালো হয়, ওভারঅল সিগন্যালের স্ট্রেংথও বৃদ্ধি পায়। তুমি যদি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে 8 তলায় ওঠো তখন তোমার যে কাহিল অবস্থা থাকে স্ট্যামফোর্ডে, আর তুমি যখন লিফট দিয়ে ওঠো তখন যে তোমার চনমনা একটা চঞ্চলতা থাকে, দুইটা কি একই রকম হয়? তাহলে লিফটটা তোমাকে ক্যারি করে নিয়ে আসলে তোমার স্ট্রেংথটা ভালো থাকে, আর হেঁটে যদি উঠতে হয় ম্যাডাম একদম অস্থির। ঠিক আছে, এটা হলো নেসেসিটি অফ মডুলেশন। আর তারপর আমরা দেখবো টাইপস অফ মডুলেশন, কত রকমের হতে পারে মডুলেশন। মডুলেশন সাধারণত বেসিক্যালি 3 প্রকারের হয়: অ্যানালগ মডুলেশন, পালস মডুলেশন, ডিজিটাল মডুলেশন। 3 ধরনের মডুলেশন হয়। আচ্ছা, আমি একটু মাঝখানে একটা কথা বলি, ভুলে যাব। তোমাদের কি কি সাবজেক্ট আছে এটা কি আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম? এবার কি কি আছে এই পরীক্ষার রুটিন নিয়ে কি তোমাদের সাথে আমার কোনো কথা হচ্ছে? না ম্যাম, হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি এইটা দেখায় তোমাদের সাথে ওইটা নিয়ে একটু কথা বলবো, মনে করাই দিবা আমাকে, ঠিক আছে? আচ্ছা, 3 ধরনের মডুলেশন হয় সাধারণত: অ্যানালগ মডুলেশন, পালস মডুলেশন, ডিজিটাল মডুলেশন। কেন এটা 3 রকমের নাম কেন? এর পরের ফিগারে আমরা একদম সোজা চলে যাই। তাহলে ফিগারটা বুঝতে পারলাম না, ফিগারটা নষ্ট মনে হচ্ছে সবুজে ছিল সম্পূর্ণ। এখন আসছে? এখন আসছে। জি ম্যাম। মডুলেশনের বেসিক্যালি 3 টাইপস দেখো: অ্যানালগ মডুলেশন, পালস মডুলেশন, ডিজিটাল মডুলেশন। কিভাবে কি আমি জাস্ট পরের ফিগার, এই যে এই ফিগারটায় আসো তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অ্যানালগ মডুলেশন বলা হচ্ছে যখন মডুলেটিং সিগন্যালটাও অ্যানালগ থাকে আর কেরিয়ার সিগন্যালটাও যখন অ্যানালগ থাকে। বিভিন্ন রকম সিগন্যাল আসতে পারে এবং তাকে কেন এই টাইপসটা ডিফারেন্ট হয়, এটা হলো যে আমি যে ডিস্টেন্সে পাঠাবো, এনভায়রনমেন্ট, ডিস্টেন্স, বিভিন্ন প্রয়োজনীয়তা, সিগন্যাল, নানান রকম কারণে কোন টাইপের এক একটা অ্যাপ্লিকেশনের জন্য এক ধরনের মডুলেশন ভালো হয়, এই ধরনের সিগন্যালকে পাঠানোর জন্য বা যে পারপাসে পাঠাচ্ছি, এইরকম চিন্তা করে বিভিন্ন টাইপস করা হয়েছে। এখন যে টাইপসটা আমার দরকার আমি সেই টাইপটা ব্যবহার করব। সেটা কি দেখো, কেরিয়ার সিগন্যালের ভিন্নতার উপর ডিপেন্ড করে একটু খেয়াল করো। কেরিয়ার সিগন্যালও যদি অ্যানালগ হয় আর আমার মডুলেটিং সিগন্যালও যদি অ্যানালগ হয় তাহলে তাকে বলা হয় অ্যানালগ মডুলেশন। এগুলো মডুলেশন। অ্যানালগ সিগন্যাল কি তোমাদের খেয়াল আছে তো? অ্যানালগ সিগন্যাল কাকে বলে একজন বলো, নাম বলবে তারপরে বলবে, এবং যারা এ পর্যন্ত কোনো অ্যানসার করো নাই তাদের মধ্যে থেকে একজন বলো, দ্রুত বলো, ক্লাসের টাইম শেষ। আজকে আবার বুধবার আমার নেক্সট একটা ক্লাস আছে। ম্যাম, কন্টিনিউয়াস সিগন্যালটা অ্যানালগ সিগন্যাল। কন্টিনিউয়াস মানে প্রতি টাইমের সাথে প্রতি মুহূর্তে কোনো না কোনো ভ্যালু পাবো। ভ্যালু পাবো, ভেরি গুড। এটা হলো অ্যানালগ মডুলেশন, অ্যানালগ সিগন্যাল। তাহলে যদি মডুলেটিং সিগন্যালটাও অ্যানালগ হয় আর কেরিয়ার সিগন্যালটাও অ্যানালগ হয় তাহলে সেই ধরনের মডুলেশনকে আমরা বলি অ্যানালগ মডুলেশন। তারপর হলো পালস মডুলেশন। পালস মডুলেশন হলো যখন কেরিয়ারটা ডিজিটাল হবে বা কেরিয়ারটা পালস হবে।
কেরিয়ার পালস হলেই সেই মডুলেশনের নাম হলো কি মডুলেশন? পালস মডুলেশন। পালস মডুলেশন। কেরিয়ার পালস হলে সেই মডুলেশনের নাম পালস মডুলেশন। এখন কেরিয়ার পালস কিন্তু মডুলেটিং সিগন্যাল অ্যানালগ, তাহলে সেটার নাম হলো অ্যানালগ পালস। খেয়াল করো এই যে অ্যানালগ পালস, মানে কেরিয়ারটা আমার পালস, খেয়াল করো ছবিতে, কিন্তু আমার মডুলেটিং সিগন্যালটা কি? অ্যানালগ। অ্যানালগ। তাহলে সেটা হলো অ্যানালগ পালস। আর কেরিয়ারটা পালস আর মডুলেটিং সিগন্যালটা দেখো ডিজিটাল, তাহলে এটা কি নাম? এটার নাম ডিজিটাল পালস। ডিজিটাল পালস। ডিজিটাল পালস মডুলেশন। ক্লিয়ার? জি ম্যাম। আর ডিজিটাল মডুলেশন ফাইনাল যেটা, সেটাতে কি কেরিয়ার অ্যানালগ কিন্তু মডুলেটিং সিগন্যাল ডিজিটাল। ডিজিটাল। মডুলেটিং সিগন্যালটা ডিজিটাল। তাহলে আমাদের দুই ধরনের সিগন্যাল দিয়ে সর্বোচ্চ 4 রকমের কম্বিনেশন করা যায়। একটা সিগন্যাল হলো আমার অ্যানালগ সিগন্যাল, একটা সিগন্যাল হলো আমার কি বলে ডিজিটাল সিগন্যাল। তো এই দুই ধরনের অপশন ছাড়া তো আর আমার কাছে কোনো অপশন নাই। সিগন্যাল এই দুই ধরনের হতে পারে, আইদার সে অ্যানালগ অথবা ডিজিটাল। তাহলে এই অ্যানালগ আর ডিজিটাল দিয়ে আমি সর্বোচ্চ 4 রকমের কম্বিনেশন বানাইতে পারি, আর সেই 4 রকমের কম্বিনেশনে 4 ধরনের মডুলেশন হচ্ছে। খেয়াল করে দেখো। এবং এই কম্বিনেশনের উপরে নির্ভর করেই নামকরণগুলো করা হয়েছে, যে যখন কেরিয়ারও অ্যানালগ, মডুলেটিং সিগন্যালও অ্যানালগ, তখন সেটা অ্যানালগ মডুলেশন। যখন কেরিয়ার পালস, মডুলেটিং সিগন্যাল অ্যানালগ, অ্যানালগ পালস, কেরিয়ার পালস, মডুলেটিং সিগন্যাল ডিজিটাল, ডিজিটাল পালস। আর যখন কেরিয়ার অ্যানালগ, মডুলেটিং সিগন্যাল ডিজিটাল, তখন সেটা ডিজিটাল মডুলেশন। মডুলেশন সিগন্যালও যদি ডিজিটাল হয় না, দেখো সিগন্যালও যদি ডিজিটাল হয় তাহলে সেটা ডিজিটাল পালস মডুলেশন। তাকায় দেখো, কোনো অপশন বাদ নাই, তুমি যে অপশন খুঁজতে যাবা সেটাই আছে। ওকে ম্যাম। ওকে, তো আজকে এই পর্যন্ত হলো পড়া, তারপর তোমাদের সাথে আমার অন্য বিষয়ে একটু আলোচনা। আজকে এই পর্যন্তই, কালকে আমরা মডুলেশনের বাকি অংশটুকু মানে পরের দিকে যাব। আজকে যতটুকু বুঝালাম এটুকু বুঝতে পারলে? জি ম্যাম। প্রথম দিকে ছিলাম না ম্যাম, তাই বুঝতে পারিনি, সরি। এটা তো আলাদা কথা। তো আমি টেপ পাঠিয়ে দিচ্ছি, অডিও ইয়েটা পাঠিয়ে দিচ্ছি, পড়ে যদি সমস্যা থাকে কালকে জিজ্ঞেস করবা। সবার জন্য, যারা ছিলে না ছিলে সবাই পড়বা বা ভিডিওটা শুনবা, দেখবা। যদি কোনো জায়গায় সমস্যা মনে হয় কালকে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম ভিডিও এবং স্লাইড। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভিডিও স্লাইড দুইটাই পাঠাবো, চিন্তার কিছু নেই। ম্যাম ওই যে